This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ममता मुख्यमंत्री ममता मुख्यमंत्री আর আমি কি করবো ছোট বাচ্চা আমার 2 বছর বয়স আমার যোগ্য শিক্ষক ছিলেন আমি চলে গেছি নমস্কার, আদাব, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, 26,000 যে চাকরি বাতিল হয়েছে তোমরা সকলে জানো। মানে আমাদের পশ্চিম বাংলার কথাই বলছি, সেখানে 26,000 চাকরি বাতিল হয়েছে। অনেকে 5 বছর, অনেকে 10 বছর, অনেকে 7 বছর এভাবে চাকরি করেছে। এবং তার মধ্যে কেন বাতিল হয়েছে? যোগ্য অযোগ্য, ট্রেন্ড আর আনট্রেন্ড, এরকম এই যোগ্য অযোগ্য মানে বাছাই করতে পারেনি বলে স্ক্যাম হয়েছে। তার ফলে কেস হয়, কোর্ট কেস হয়, সেখান থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে হাইকোর্টে যে রায় হয়েছিল 26,000 চাকরি বাতিল হয়েছিল, তারপরে সেই রায়টাই বহাল রেখেছিল অনারেবল সুপ্রিম কোর্ট। যাই হোক, এবং এই যোগ্য অযোগ্য তালিকা মানে বের করতে পারেনি বলে, বা ওএমআর শিট যেটা রয়েছে সেটা বের করে পুরো প্রপারলি স্ক্যান করে কোনো কিছু বের করতে পারেনি। তাই জন্য এই মানে যারা যোগ্য প্রার্থী রয়েছে, অর্থাৎ 2016 সালে যে এসএলএসটি পরীক্ষা বা স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছিল, সেই পাশ করার পরও কিন্তু তারা মানে যোগ্য হয়েও তাদের চাকরিটা হারাতে হয়েছিল। কেউ 10 বছর, 15 বছর বা 12 বছর বা 7 বছর চাকরি করার পর। অনেকে চাকরি পাওয়ার পর আমরা কি জানি বন্ধুরা, ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছিল যে তোমাকে সরকারি চাকরি করতে হবে। সরকারি চাকরি মানে বিশেষ করে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিতে যারা বিলং করি, তাদের একটাই অ্যাম্বিশন থাকে ছোটোবেলা থেকে একটা সরকারি চাকরি করবো, 60 বছর বয়স পর্যন্ত চাকরি থাকবে। তারপরে অর্থাৎ মারা গেলে আর কি, যে চাকরি প্রার্থী আর কি বা গভর্নমেন্ট জব হোল্ডার আর কি, তো সে মারা গেলে তার স্ত্রী বা কেউ থাকলে তারা মোটামুটি পেনশনটা পেয়ে তাদের জীবনটা মোটামুটিভাবে সাধারণভাবে একটা দুটো ডাল ভাত খাওয়ার মতো ব্যবস্থা হবে। এটাই জন্যই মানে নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা সরকারি চাকরির দিকে ছোটে। যার জন্য তারা কঠোর পরিশ্রম করে, পড়াশোনা করে, বিশেষ করে গ্রামের দিকে ছেলেমেয়েরা। তো যাই হোক, এই 26,000 ছেলেমেয়েরা, তার মধ্যে আমি মনে করলাম যে অযোগ্য প্রায় 5,000 ছিল, বাদ বাকি সবাই যোগ্য ছিল। এবং এই যোগ্য ব্যক্তিদের কিন্তু চাকরিটা চলে যায় বন্ধুরা। এই চাকরি চলে যাওয়ার পর তারপরে একটা ভার্ডিক হয় অনারেবল সুপ্রিম কোর্ট যে আবার এদেরকে পরীক্ষা দিতে হবে। তাহলে বন্ধুরা, অনেকে যাদের বয়স 40-42 হয়ে গেছে, তাদের হয়তো এজের রিল্যাক্সেশন ব্যাপার আছে, এবং ওরা পড়াশোনা, চাকরির পরীক্ষার সিলেবাসটা আলাদা, স্কুলে পড়ানো সিলেবাসটা আলাদা টোটালি। তো তাই তারা টোটালি পড়াশোনা থেকে অনেকটা বিরত হয়ে গেছে। তো এখন সেই ক্ষেত্রে সেই জায়গাটা, অর্থাৎ সেই টেন্ডেন্সি, সেই কিন্তু এজটা কিন্তু আর নেই। যাই হোক, তার সত্ত্বেও কিন্তু তাদেরকে এখন নতুন করে এসএলএসটি আবার পরীক্ষা দিতে হবে। নোটিফিকেশন গেজেট জারি করেছে আবার, মানে 2025 ডিসেম্বরের মধ্যে সব নিয়োগ কমপ্লিট করতে হবে। এই সমস্ত কিছু একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এই যে যারা 26,000 চাকরি যাদের বাতিল হয়েছে, তারা কেউ লোন নিয়েছে, বাড়িঘর করেছে, তারপরে হচ্ছে তোমার অনেক কাজ। এবার যা একটা মানুষ যদি 50,000 টাকা, আমি মনে করলাম মানে 50,000 টাকা মাইনে পেয়ে হাতে পেলেও পেটে উঠে 40,000 টাকা, তা এই ওই ফ্যামিলিতে যদি 5 থেকে 6 জন মানে মানে কী বলবো আর কি ফ্যামিলি মেম্বার থাকে, তাদের অসুখ থেকে শুরু করে অসুস্থ বাবা মা থেকে শুরু করে সবার মানে খরচা কিন্তু ওই চাকরি প্রার্থীর উপরেই কিন্তু বহন করতে হয়। কিন্তু আজকে তাদের চাকরি চলে যাওয়াতে থেকে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে, সমস্ত অপোজিশন পার্টি থেকে শুরু করে সবার কাছে গেছে, কিন্তু কোনো জায়গায় তারা কিন্তু সুরাহাটা পায়নি বন্ধুরা। এবং এই যে চাকরি প্রার্থীর ক্ষেত্রে আমি নিজে করুণাময়তে গেছিলাম, তাদের করুণ অবস্থা আমি দেখেছি বন্ধুরা। সেখানে আমি কিছু সময় স্পেন্ডও করেছিলাম, কারণ আমি নিজে একজন মানে ওই 2016 সালেরই ক্যান্ডিডেট। সেই সময় আমার নট কল ফর ভেরিফিকেশন পাঠিয়েছিল, যদিও আমার কনফিডেন্স ছিল, আমি অনেক নাম্বার পেয়েছি, কিন্তু আমাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়নি। তো যাই হোক, প্যানেলটা তো বাতিল হয়ে গেল। তো এরকম আমার মতো অনেক রয়েছে যারা পরীক্ষা দিয়েছিল। তো বন্ধুরা, যেটা বলছিলাম, যারা অপোজিশন রয়েছে তাদের মানে ভূমিকা কিন্তু অতটা ভালো দেখলাম না। তার কারণটা হচ্ছে এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে, সেক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমরা আন্দোলনটা দেখি, এটা অস্বীকার করা কোনো জায়গা নেই। কিছু ক্ষেত্রে কিছু কেস করা হয়েছে, বা যে সমস্ত অপোজিশন পার্টিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তারা কিছু কেস করেছে, কেস লড়েছে। আদতে তাদের ফলটা কী হলো? ফলটা কিছুই হলো না। যারা চাকরি হারিয়েছে তাদেরকে পুনরায় আবার চাকরিতে বসতে হবে। সেক্ষেত্রে তারা যদি পুনরায় আবার মানে কোয়ালিফাইড হয়, তাও আবার কী হয় না হয় সেটা জানা যায় না। তাহলে আমাদের এমন একটা কন্ডিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেক্ষেত্রে আমরা গভর্নমেন্ট চাকরি পেয়েও কিন্তু আমাদের কোনো সিকিউরিটি নেই। তো এর থেকে মনে হচ্ছে যে প্রাইভেট জবই অনেকটা ভালো।
এবং খুচখাচ যে ব্যবসা আছে সেটাই অনেক ভালো। তো এই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা পড়াশোনা করছো, তোমরা এবার 99% নাম্বার পাও তাতে কোনো ব্যাপার নয়, কিন্তু যখন তোমার রিক্রুটমেন্টটা হবে না বেঙ্গলে, যে কোনো ডিপার্টমেন্ট, না হচ্ছে এসএসসি, না হচ্ছে পিএসসি, কোনো না পুলিশ সার্ভিস থেকে শুরু করে কোনো জায়গায় রিক্রুটমেন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন রিক্রুটমেন্টটা হচ্ছে না তখন তুমি চাকরিটা পাবে কী করে? প্রথমত তাই তুমি যত পার্সেন্ট নাম্বার নিয়ে বসে থাকো সেটা কোনো প্রশ্ন না। দ্বিতীয়টা হচ্ছে কি, এই যে আজকে যে সমস্ত কোচিং সেন্টারগুলো রয়েছে, বিশেষ করে অনেক কোচিং সেন্টার রয়েছে আমাদের পশ্চিমবাংলায়, ভুড়ি ভুড়ি অনলাইন এবং অফলাইন, তাদের ভূমিকাটা কী দেখলাম আমরা যখন করুণাময়ীতে আমরা দেখলাম যে এই 26,000 শিক্ষক মহাশয় তারা আন্দোলন করেছিল, মাসের পর মাস রাস্তায় বসে রয়েছে তাদের এই হকের চাকরিটা ফিরে পাওয়ার জন্য, তখন তাদের কিন্তু পাশে কেউই দাঁড়ায়নি বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো কেউ জায়গা নেই। এই এতগুলো কোচিং সেন্টার, এই দেখো এখন একটা রিক্রুটমেন্টের জন্য একটা নোটিফিকেশন বের করে এসেছি, এই নিয়ে তোমার অনলাইন অফলাইনের কোচিং সেন্টারগুলোর মাস্টার এবং মালিকগুলো একদম মনে যেরকম করে কি বলবো আর কি, যেভাবে করে আর কি মানে চিল মানে ঘুরে বেড়ায় আর কি, কোনো মানে ভাগাড়ের কোনো মানে কি বলবো আর কি, কোনো জিনিস পড়ে গেলে পচা জিনিস আর কি সেটাকে খুঁজে নেওয়ার জন্য, সেরকম এখন কোচিং সেন্টারের মালিকগুলো এবং এরা বেরিয়ে পড়েছে। আর কি করবে এরা? বলবে ওই যে ক্রাশ কোর্স করে দেবে, তারপরে গোল্ডেন কোর্স করে দেবে, অনেক কিছু করে দেবে, মানে 3 মাসের মধ্যে ওরা আপনাকে চাকরি পাইয়ে দেবে শিওর। কিন্তু আজকে 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপ টু যে গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নেই, সেই প্রসেস কোনো কিছু হচ্ছে না। সেই ক্ষেত্রে এই কোচিং সেন্টারের মালিকরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে, গার্জিয়ানদেরকে নিয়ে কোনো ক্ষেত্রে কোনো একটা সরকারি দপ্তরে গিয়ে কোনো একটা রেজলিউশন বা ডেপুটেশন জমা দিয়েছে কি? এদেরকে কোনো মিডিয়া কোনো কিছু খুঁজে যাবে না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ওদের অ্যাড, বিজ্ঞাপনের ছড়াছড়ি। কারণ তারা হচ্ছে ওই ছাত্র সমাজ, অর্থাৎ ছাত্রছাত্রী যারা গার্জিয়ানরা খুব গরিব কষ্ট করে করে, তো তাদের কাছ থেকে মানে কি বলবো আর কি কোর্স ফিটা নেওয়ার জন্য বসে রয়েছে। ওই একটা কিছু বেরোলো, 5টা বা 10টা বা একটা রিক্রুটমেন্ট একটা যাই কিছু বেরোলো, যেটাতে হয়তো নিয়োগ হবে কি না আদৌ কোনো ঠিক ঠিকানা নেই, অথবা দেখা গেলো পরীক্ষা হলো তো নিয়োগ হলো না, তারপরে হয়তো দেখা গেলো একটা কেস হয়ে গেলো নতুন, সেটা নিয়ে এদের কোনো ভ্রুক্ষেপ নেই। এদের কথা হচ্ছে কি, বাংলায় হচ্ছে কি আবার আবার নীরব, আমাদেরকে বাঙালি মনে করি, আমরা প্রতিবাদের আবার প্রধান কারণ মনে করি। আমি তো মনে করি কিছুই না। কিন্তু বাইরে আপনি দেখুন, যেমন বিহারের খানসার থেকে শুরু করে সবাই কিন্তু প্রতিবাদ করে, যেখানে হচ্ছে পরীক্ষা হচ্ছে না, রিক্রুটমেন্ট হচ্ছে না বা কোনো স্ক্যাম হচ্ছে, তারা কিন্তু প্রতিবাদ করে রাস্তায় নেমে। আর কিন্তু আমাদের বাংলার মানে কি বলবো কোচিং সেন্টার থেকে শুরু করে এবং এই সমস্ত যা যা কিছু আছে অনলাইন অফলাইন বড় বড় কোচিং সেন্টারগুলো, এরা এবং কী করে বা চাকরি পরীক্ষায় একদম 3 মাসে চাকরি, 2 মাসে চাকরি, অমুক কোর্স করাবে, এই করাবে, অথচ যে চাকরির যে নিয়োগ নোটিফিকেশন বেরোচ্ছে না, বা বেরোলেও সেগুলো কিছুদিন পরে দেখা গেলো তার কোনো পাত্তাই নেই, এমন নোটিফিকেশন বেরোচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো প্রতিবাদ এদের কাছে নেই। এদের কথা হচ্ছে কি, ওই একটা নিয়োগের যদি কোনো রকম আমরা পেয়ে যাব মানে মানে নোটিফিকেশন, সেটা নিয়ে আমরা একদম পুরো হাইলাইটস করে দিয়ে তারপরে কী বলে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে মানে ইন্সপিরেশন করে, মানে পড়ার পাস করার জন্য বা কোনো চাকরি পাওয়ার জন্য ইন্সপিরেশনটা কিসের জন্য? তাদের কাছ থেকে কোর্স ফিটা নিতে হবে সেই জন্য, তাছাড়া আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, আজকে যেটা খুব একটা দুঃখ বা মানে প্যাথেটিক একটা ইনসিডেন্টের কথা বর্ণনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে কি, এই চাকরি মানে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে, মানে 26,000 চাকরি যারা হারিয়েছে আর কি, তো তারা অলরেডি রাস্তায় এই রোদ ঝড় বৃষ্টিতে তারা সবসময় রয়েছে, তাদের চাকরি হারিয়ে যাবে কোথায় বন্ধুরা? একজন মানুষ 5 বছর 6 বছর চাকরি করার পর তাকে বলছে আর তোমার চাকরি নেই, তাও আবার সরকারি চাকরি, ভাবা যায়? তো সেক্ষেত্রে এই সুবল সোরেন পশ্চিম মেদিনীপুরের বাড়ি বাসিন্দা, তিনি এই চাকরি হারিয়ে তিনি মানসিক মানে টেনশনে ভুগছেন। তার ছোট্ট একটা 4 বছরের শিশু রয়েছে এবং বাবা মা রয়েছে, বৃদ্ধ বাবা মা, যারা অনেক কষ্ট করে আশা নিয়ে ছেলেকে এত শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, MA BEd BSc বা যাই যাই যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো করিয়েছেন, করিয়ে আজকে তার ছেলে যখন তার যোগ্যতা দিয়ে এই সুবল সোরেন চাকরি পেল, এবং ST সম্প্রদায়, শিডিউল ট্রাইব বন্ধুরা, আজকে যেখানে মানে জেনারেল ক্যাটাগরি, জেনারেল যারা রয়েছে তারা তো ডিসক্রিমিনেশন হচ্ছে সমস্ত দিক থেকে, কিন্তু আজকে যারা SC ST OBC সম্প্রদায়ের মানুষ আর তারাও কিন্তু পশ্চিমবাংলায় ডিসক্রিমিনেশন হচ্ছে। এই ST সম্প্রদায়ের ছেলেরা তারা অনেক কষ্ট করে, তাদের মধ্যে হয়তো পড়াশোনা অনেকের ক্ষেত্রে করতে চায় না গ্রামের দিকে, তাও আজকে এই সুবল সোরেন, যেটা এত কষ্ট করে এত উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আজকে সরকারি চাকরি পেয়েছেন এবং বাবা মা আশা দেখেছেন, সেই চাকরি হারিয়ে আজকে এত বছর 5-6 বছর চাকরি করার পর 2016 সালে তিনি যে চাকরির রিক্রুটমেন্ট হয়েছিল প্রসেস, সেই সময় চাকরি পেয়েছে। তো আজকে চাকরি হারাতে হয় তাকে, এবং এই টেনশনে তার স্ট্রোক হয়ে যায়, মানসিক মানে তিনি ব্যাধিগ্রস্ত অর্থাৎ মানসিক রোগীতে পরিণত হয়, তারপর স্ট্রোক হয়ে যায়, তারপর তাকে মুকুন্দপুর RN ট্যাগর হসপিটালে ভর্তি করা, সেখানে তার মৃত্যু হয় বন্ধুরা। তো এমন পরিস্থিতি, এই মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার এই ডেড বডিটাকে পর্যন্ত প্রশাসন নিয়ে যাচ্ছিল,
যাই হোক কিছু হোক, তার হয়তো মানে অজান্তে তাদের মানে বাড়ির ফ্যামিলির অজান্তে তারপরে যারা চাকরি প্রার্থী সেখানে আন্দোলন করেছিলেন, সিগনালে তাদেরকে ধরে সেই ফটোগুলো দেখতে পাচ্ছ। তারপরে ধরার পর তারপরে সেখান থেকে তার বাড়িতে আর কি চাকরি প্রার্থীরা যারা রয়েছে তার সহকর্মীরা সেখানে তার ডেড বডিটাকে নিয়ে যায় বন্ধুরা, দাহ করার জন্য বা শেষকৃত্য কার্য করার জন্য বন্ধুরা। তাহলে এই হচ্ছে বিয়ে পরিস্থিতি বন্ধুরা। এবার আমরা আজকে যারা বাড়িতে ঘুমাচ্ছি এবং আমরা ভাবছি ওখানে মানে সুবল সোরেন মারা গেছে তাতে আমার কী আছে, এবং আমি কাউকে মানে কি বলবো আর কি ডিসকারেজ করছি না, কিন্তু এই যে মানে সামনে যে এসএসসি পরীক্ষাটা আছে, এই মানে ওই নতুন নোটিফিকেশন বের করেছে তাদেরকে বলছি আপনারা সবাই পরীক্ষা দিতে যাবেন বা এবার এই যে এটার যে এরকম পরিস্থিতি হবে না আপনি কি করে জানবেন? তো সেক্ষেত্রে আমি মনে করি আর আজকে হয়তো সবাই এরকম মানে বাড়িতে বসে কমফোর্ট জোনে বসে রয়েছেন, আপনি পড়াশোনা করুন, কোনো প্রশ্ন না, 90 100% পেয়ে যান, কোনো কিছু যায় আসে না। কিন্তু 100% পেলে কী হবে, আপনার চাকরির রিকোয়ারমেন্টটা ঠিক করতে হবে এবং প্রসেসটা ঠিকঠাক না করে যেভাবে যদি স্ক্যাম হয়ে যায় বা 26,000-এর মতো এভাবে আবার কোনো কিছু একটা স্ক্যাম হয়ে গেল, তাহলে আপনার জীবনটা কিন্তু ইনসিকিউর অবস্থায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এইবার আপনারা কি ভাববেন না ভাববেন সেটা আপনাদের ব্যাপার, এবং এই যে করাপশন এবং এই যে স্ক্যাম এগুলোকে আমরা মানে টলারেট করে করে আজকে কিন্তু এই পরিস্থিতিতে ওই আজকে ওটা হচ্ছে ওই 26,000-এর মধ্যে গেছে, আমার তো কেউ যায়নি, আমার তো কেউ হয়নি, আমি মানে আমি আমার পরীক্ষা দেবো, আমি একদম পুরো ভরপট খেয়ে টেয়ে কিন্তু আবার কিছু একটা কি বসলাম। তো আপনিও এরকম হয়ে যাবেন, বছরের পর বছর বেকার থেকে যাবেন, কোনো কিছু হবে না। তো আমি মনে করি এই পরিস্থিতিতে এবং বিরোধীদের অপোজিশনদের কিন্তু ভূমিকা আমরা কিছু সেরকম একটা কিছু দেখলাম না, যে একটা আন্দোলনের ঝাঁজ সেটা কিন্তু এই চাকরিহারা প্রার্থীদের কাছে কেউই নেই। আমি তো করুণাময়ীতে গিয়েছিলাম, সাধারণত যে সমস্ত যারা স্টুডেন্ট রয়েছে, যারা মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, সাধারণত স্টুডেন্ট রয়েছে, স্কুল কলেজের স্টুডেন্ট, তারাও কিন্তু এই চাকরিহারা পাশে দাঁড়ালে না তোমরা, এবং তোমরা ভাবছো কি আজকে তোমরা দাঁড়ালে না মানে কি, তাহলে কি এই যে যারা স্ক্যাম করেছে তারা তো আরও কিছু পেয়ে গেছে, আরে এই 26,000 এদেরকে তো আমরা ঠিক প্রশাসন দিয়ে আমি দমিয়ে দিচ্ছি, তাই করছে। কিন্তু আজকে 26,000-এর পিছনে যদি আমরা মানে 6 কোটি মানুষ যদি তার পাশে গিয়ে দাঁড়াতাম, তাহলে কিন্তু এই যে যারা স্ক্যামার তারা স্ক্যাম করতে সাহস পেত না। এই হচ্ছে কি পরিস্থিতি। আজকে আপনারা দাঁড়ালেন না, ঠিক আছে, পরবর্তীকালে দেখালো আপনি কোনো একটা চাকরি পেয়ে যান, সেক্ষেত্রে কোনো একটা এরকম কেস হয়ে গেলো, সেক্ষেত্রে আপনার চাকরিটা বাতিল হয়ে যাবে, তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না। আজকে 26,000 যে সমস্ত পরিবার ভুগছে, 26,000-এর মধ্যে যে সুবল সোরেনের পরিবার, তার যে স্ত্রীর যে আকুল বুক ফাটা কান্না, তার স্বামীকে হারিয়ে এবং তার মানে শিশুটা অনাথ হয়ে গেল, সেইটার কান্না আপনাদের মানে কেউ আপনাদের কানে পৌঁছাচ্ছে না, আপনাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে না। তো কিন্তু আপনারা বুঝতে পারবেন, দেখা গেল এই যে পরিস্থিতি যা আসছে বেকারি থেকে যাবেন, কোনো কিছু হবে না। কারণ প্রতিবাদের সুর যখন যেখানে নীরবে কাঁদে বা চুপচাপ যা সহ্য করা যাবে কোনো কিছু, বারবার শুধুমাত্র মানে অন্যায়ের পর অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো, ইন্ডালজেন্সমেন্ট করব, তাহলে কিন্তু সেই সোসাইটি, সেই পরিবেশ সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, সেটা এবার আপনাদের ব্যাপার। আর একটা কথা আমি বলবো, যে কোনো সরকার যেমন কেরালাতে থেকে শুরু করে এবং মানে কি বলবো আর কি বাইরের রাজ্যগুলিতে হয় অনেক ক্ষেত্রে 5 বছর অন্তর অন্তর গভর্নমেন্ট পরিবর্তন করা হয়, সেই পরিবর্তনটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। কারণ কোনো গভর্নমেন্টকে আপনি যখন 15 বছর রেখে দিচ্ছেন, সে স্ক্যামের পর স্ক্যাম করলে তাহলে কি হবে, আপনার ওই যে ওরা তো ভাবেই যাচ্ছে আমি এত স্ক্যাম করছি বা কোনো কিছু করছি, তাহলে আমাকে তারপর তো আমাকে ভোট দিয়ে আমাকে আমার ক্ষমতায় বহাল রেখে দিচ্ছে, তাহলে আমি আরও স্ক্যাম করে যাই, তাহলে আমাকে কেউ কিছু করতে পারবে না। তো সেক্ষেত্রে কেরালা থেকে শুরু করে এবং মানে সাউথের যে সমস্ত স্টেটগুলো আছে সেখানে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন হয়, তেমনি সেক্ষেত্রে বঙ্গ কিন্তু সরকার পরিবর্তন 5 বছর অন্তর অন্তর প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ।